আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ভাইবা ক্যান্ডিডেট। বিসিএস ভাইবা বোর্ডে সাম্প্রতিক সময়ে কিছু প্রশ্ন করা হয়েছিল। সে প্রশ্নগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এবং নির্বাচিত কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর কেমন হবে সে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। প্রশ্ন হচ্ছে এক, অনেক সময় আমরা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয় যে হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন জয়নিং বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, বিসিএস পুলিশ ক্যাডার, কিংবা হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস ক্যাডার, কিংবা হোয়াই হ্যাভ ইউ কেপ্ট বিসিএস ফরেন অ্যাফেয়ার্স কিংবা অ্যাডমিন বা পুলিশ ক্যাডার অ্যাজ ইউর ফার্স্ট চয়েস। অর্থাৎ আপনি কেন এই ক্যাডারটিকে প্রথম পছন্দের তালিকায় রেখেছেন বা কেন আপনি এই ক্যাডারে আসতে চাচ্ছেন। এতে করে আমরা ভাইবা বোর্ডে একজন প্রার্থী যে ভুলটা করি সেটি, যদিও আমরা এই ক্যাডারে এখনও আসেনি বা জয়েন করিনি, মাত্র আমরা এই ক্যাডারে আসবার জন্য বিসিএস পরীক্ষার যে 3টি ধাপ, সেই 3টি ধাপের সর্বশেষ ধাপ যেটি ভাইবা, সেই ভাইবাতে আমরা পার্টিসিপেট করেছি বা ভাইবা বোর্ডে অংশগ্রহণ করেছি। কিন্তু ভাইবা বোর্ডে উপস্থিত হয়েই আমরা সব জানতার ভান করে এটাই বোঝাতে চাই যে স্যার এটি একটি বেস্ট ক্যাডার, মানে এই যে পররাষ্ট্র ক্যাডার বা এই যে পুলিশ ক্যাডার বা এই যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, এটি খুব ভালো একটি ক্যাডার। আমি মনে করি এটি অন্যান্য ক্যাডারের মধ্যে বা সমস্ত ক্যাডারের মধ্যে এটি সবচেয়ে ভালো ক্যাডার বা সবচেয়ে প্রেস্টিজিয়াস ক্যাডার। এতে করে দুটো বিষয় হয়, সেটি হলো যে আপনার পরিপক্কতাকে প্রশ্নবিদ্ধ করে। ইভেন আপনি কোন পরিস্থিতিতে কোন কথা বলতে পারেন বা বলতে হয় এটি আপনি শেখেননি, কেননা আপনি তো পররাষ্ট্র ক্যাডার বা পুলিশ ক্যাডার বা অ্যাডমিন ক্যাডার তো জয়েন করেননি। আপনি হয়তোবা এই ক্যাডার সম্পর্কে আপনার একটা ধারণা আছে বা এই ক্যাডারের সুযোগ সুবিধা বা কাজ এটি হয়তো আপনার কোনো বন্ধু, কোনো ভাই, কোনো বোন এদের কাছ থেকে হয়তো শুনেছেন। আর যদি আপনি চাকরি যেহেতু আপনি করেননি, চাকরিতে যুক্তও হননি, আর যদি আপনি বলেন যে স্যার এই ক্যাডারটি অত্যন্ত ভালো ক্যাডার বা এটি সবচেয়ে মর্যাদা সম্পন্ন ক্যাডার, তখন যদি আপনাকে প্রশ্নটি করা হয় যে তুমি যে বললে এটি সবচেয়ে ভালো ক্যাডার, তো তুমি বুঝলে কিভাবে? তুমি তো আর এই ক্যাডারে জয়েন করোনি, এর আগে তো তুমি এই ক্যাডারে চাকরি করোনি, চাকরি থেকে রিটায়ারমেন্টে গিয়ে আবার নতুন করে সে চাকরিতে আসতে চাচ্ছ, তাও তো করোনি। জাস্ট একটা উত্তর আপনাকে কিভাবে বিপদে ফেলতে পারে এবং এই উত্তরটি দেওয়ার কারণে আপনার ভাইবাটা যে খারাপ হবে এটা আপনি নিশ্চিত থাকেন। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, অসংখ্য স্টুডেন্টকে আমি পড়িয়ে যেটা আমার মনে হয়েছে। কাজেই আপনি যদি এই প্রশ্নের সম্মুখীন হন যে আপনি এই ক্যাডারে কেন আসতে চাচ্ছেন, তাহলে আপনার উত্তরগুলো যেন এমন হয় যে আপনি এখনও ক্যাডারে আসেননি, তবে স্যার আমি যতটুকু জেনেছি বা বিভিন্ন মাধ্যমে কিংবা আমার যতটুকু এই ব্যাপারে ধারণা আছে, আই মে বি মিস্টেকেন বা আই মে বি রং, আই এম নট শিওর, বাট স্যার সো ফার আই হ্যাভ বিন ইনফর্মড, মানে আমি যতটুকু জেনেছি বা আমার যতটুকু ধারণা আছে এই ব্যাপারে, এই ক্যাডারে এই সুবিধা আছে, আর সেই সুবিধাগুলোর কারণে স্যার এই ক্যাডারে আসবার জন্য আমি উদ্বুদ্ধ হয়েছি, কিংবা এই ক্যাডারে আসলে পারে স্যার আমাকে এই কাজগুলো হয়তো বা করতে হবে, আমি এই কাজগুলো করতে খুবই আগ্রহী। এভাবে যেন আপনার আনসারটি হয়, মানে আপনি এই হুবহু এই ভাষায় বলবেন তা না, তাহলে কিন্তু আপনার প্রশ্ন তৈরি হয় না। ভাইবা বোর্ড দেখে হচ্ছে আপনি যে কথাটা এক্সপ্রেস করছেন কতটুকু হামলি বলছেন, কতটুকু ওবিডিয়েন্ট হয়ে বলছেন। এই প্রশ্নটা কিন্তু ভাইবা বোর্ডে করা হয়েছে যে আপনি যেটা ভালো ক্যাডার আপনি বুঝলেন কিভাবে। খবরদার যারা ভাইবা স্টুডেন্ট এই জাতীয় প্রশ্ন উত্তর দিবেন না। মুজিবনগর সরকারকে কেন প্রবাসী সরকার বলা হয়? খুব সহজ উত্তর, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ যেন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয় এই ব্যাপারে মুক্তিযুদ্ধকে পরিচালনা করবার জন্য, একই সাথে আন্তর্জাতিক বিভিন্ন সমর্থন আদায় করবার জন্য, আরও বেশ কিছু কারণে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। কিন্তু এই সরকারটি বাংলাদেশে সেই সময়কালে যে প্রতিকূল পরিবেশ বা প্রতিকূল অবস্থা ছিল, সেই প্রতিকূল অবস্থায় মুজিবনগর সরকার বাংলাদেশে অবস্থান না করে এটি ভারতের কলকাতার 8 নং থিয়েটার রোড থেকে পরিচালিত হচ্ছিল, সেখান থেকে এই সরকারের সচিবালয় ছিল সেখানে। তাই যেহেতু সরকারটি প্রবাস থেকে বা বিদেশ থেকে এই বাংলাদেশকে শাসন করছিল, পরিচালনা করছিল, তাই এটি প্রবাসী সরকার বা গভর্নমেন্ট ইন এক্সাইল। বিচার বিভাগের স্বাধীনতা বলতে আসলে কি বোঝায়? খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, অল্প কথা বলা যায় না। তবে বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচার বিভাগের উপরে অন্যান্য বিভাগ যেন হস্তক্ষেপ না করে সেটির নিশ্চয়তা দেওয়া। বিচারকগণ তাদের বুদ্ধি বিবেচনা এবং তাদের বিবেক দ্বারা বিচার কার্য সম্পাদন করবে, কোনোভাবে বায়াসড না হয়, কোনো অন্যান্য বিভাগ কর্তৃক কোনো প্রেশার ক্রিয়েটেড তাদের উপর যেন প্রেশার ক্রিয়েট তাদের উপর না করা হয়। এই অবস্থায় যদি তারা বিচার করতে পারে, এটাই বিচার বিভাগের স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি।
জেলার আইন শৃঙ্খলা রক্ষার প্রধানকে মান্যবর ডিসি মহোদয়। আমরা যেটি ভুল জানি সেটা হচ্ছে এসপি মহোদয় ডিসি মহোদয়কে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। আইন শৃঙ্খলা রক্ষায় শুধুমাত্র এসপি মহোদয় সহযোগিতা করেন না, আরও অন্যান্য বাহিনী থাকে, যেমন আনসার থাকে, আরও কিছু বিষয় থাকে, যে কারণে ডিসি মহোদয় আইন শৃঙ্খলা রক্ষা করেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে। ডিসি মহোদয় আবারও বলছি, তিনি ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি ডেপুটি কমিশনার এবং তিনি আপনার কালেক্টর, ডিস্ট্রিক্ট 3টা পদ হোল্ড করেন। তো তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে আইন শৃঙ্খলা রক্ষা করেন, সেখানে সহযোগিতা করেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসপি মহোদয়, আনসারের পক্ষ থেকে সেখানকার আনসারের প্রধান ডিস্ট্রিক্ট লেভেলে তারা সহযোগিতা করেন। আচ্ছা, এরপরে আরেকটি অংশ যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে আপনার মতামত। খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, অর্থাৎ কাউকে খুন করা, গুম করা, হত্যা করা বিচার না করে, এটি নিন্দনীয় কাজ। যে কাজ যেই করুক না কেন, এটি নিঃসন্দেহে কোনোভাবে সাধুবাদ পাওয়ার জন্য সে যোগ্য না, এটা নিন্দনীয় কাজ। এ ব্যাপারে আমার মতামত, এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনার মতো করে আপনি বলতে পারেন। আমার এক বন্ধু, সে এখন এসপি, তাকে এই প্রশ্নটি ভাইবা বোর্ডে করছিল, পুলিশ ক্যাডারে আছে। তারপরে সেটি হলো যে আপনার সরকারি চাকরিতে আগে দেশপ্রেম নাকি আগে সুবিধা, এটা নিয়ে আমার একটা ভিডিও দিয়েছে আপনাদেরকে, জানেন যে আপনি যে সরকারি চাকরিতে আসতে চাচ্ছেন, আপনি কি সুবিধাটাকে গুরুত্ব দিচ্ছেন নাকি দেশপ্রেম করার জন্য আসছেন। তো এটা আসলে অনেক ক্রিটিক্যাল একটা প্রশ্ন। তো ভাইবা বোর্ডে বলা তো যাবেই না যে আমি স্যার সুবিধাটি আগে এই জন্য এসেছি, যদিও এটা প্র্যাকটিক্যাল। তাহলে আপনাকে বলতে হবে স্যার আমি দেশপ্রেম এবং সুবিধা দুটোর জন্য এসেছি। এখন যদি বলে কোনটি আগে, হুইচ ওয়ান ইউ গিভ প্রায়োরিটি, বা হুইচ ওয়ান ইজ বিং গিভেন প্রায়োরিটি ফ্রম ইউ, বা হুইচ ওয়ান শুড বি গিভেন প্রায়োরিটি, ডু ইউ থিঙ্ক। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে স্যার দেশপ্রেম, এটা আসলে বলা উচিত। অর্থাৎ আপনি জানেন যে বাংলাদেশ সংবিধানের 21-2 অনুচ্ছেদেই বলা আছে আপনার কি দায়িত্বটা কি, অর্থাৎ সকল সময়ে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তির কর্তব্যটা হলো জনগণকে সেবা করা। প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তির কর্তব্য হচ্ছে সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা। এটা তো আপনার দেশপ্রেম। এরকম আরও কিছু পয়েন্ট আছে, এগুলো আসলে অল্প কথা বলা যায় না। প্রশাসনের পদসোপানগুলো বলুন, আমরা অনেক সময় ভুলে যাই যে পদসোপান জিনিসটা আবার কি। মূলত হায়ারার্কি, প্রশাসনের পদসোপান মানে প্রশাসনের হায়ারার্কি, যেটা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী কমিশনার থেকে বিভাগীয় কমিশনার, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী সচিব থেকে ক্যাবিনেট সেক্রেটারি, এটাকে বলে হায়ারার্কি। ওই হায়ারার্কির প্রশ্নটা কেউ বলে হায়ারার্কিটা বলেন, আবার কেউ বলে পদক্রমটা বলেন, কেউ বলে পদসোপানটা বলেন। এটা অনেকে প্রশ্ন বুঝতে পারে না। রোহিঙ্গা সংকট সমাধানে কি প্রস্তাব দিবেন, খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, এটা অল্প কথা বলা যাবে না। রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য অনেক বিষয় আছে। এখানে শুধুমাত্র বাংলাদেশের ডিপ্লোম্যাটিক যে প্রচেষ্টা বা যে প্রয়াস, এটি শুধুমাত্র জোরদার করলে হবে না। এই রোহিঙ্গা সমস্যার সমাধানের সাথে আরও অনেকেই স্টেক হোল্ডার আছে, চীন আছে, ইন্ডিয়া আছে, রাশিয়ার একটা রোল আছে, আরও পশ্চিমা রাষ্ট্রগুলোর একটা রোল আছে। অনেককে এখানে সম্পৃক্ত করতে হবে। মুসলিম দেশগুলোর একটা রোল রয়েছে, আসিয়ানের একটা রোল রয়েছে, ওয়াইসির একটা রোল রয়েছে। এরপরে হচ্ছে স্থানীয় সরকারি স্তরগুলো কী কী, একটা প্রায় প্রশ্নটি করা হয়। স্থানীয় সরকার দুই রকম, একটা হচ্ছে মূলত একটা গ্রাম ভিত্তিক, একটা শহর ভিত্তিক। শহর ভিত্তিক হচ্ছে পৌরসভা এবং সিটি কর্পোরেশন, আর গ্রাম ভিত্তিক হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। তো আমি এর আগেও আপনাদেরকে এই জাতীয় অনেকগুলো কথা বলছি, শুধু এতটুকু আপনাকে বলবো যে বিশেষ ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে আপনি পরিপক্ক হয়ে বোর্ডে যাবেন। একটা ইঙ্গিত তো পাচ্ছেন যে কোন জাতীয় প্রশ্ন আপনাকে করা হচ্ছে, এবং আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। অলওয়েজ সবসময় চেষ্টা করি আপনাদেরকে বোঝাবার জন্য যে এই জাতীয় প্রশ্নগুলো করা হয়। 01712282980 এটা আমার ফোন নম্বর। বিশেষ ভাইবার ব্যাপারে যদি কোনো পরামর্শ প্রয়োজন মনে করেন আমাকে ফোন দিতে পারেন। আর যদি বিশেষ ভাইবার কোনো কোর্স করতেছেন, আমি মূলত ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই। 44তম বিশেষ এই মুহূর্তে প্রায় 470 জন স্টুডেন্ট পড়াচ্ছি। 45তম বিশেষের অগ্রিম ভাইবা ভর্তি চলছে, এবং আমার ভাইবা সাকসেস রেট অনেক বেশি, কারণ এই জিনিসগুলো আমি আমার ভাইবা স্টুডেন্টকে ক্লাসে প্র্যাকটিস করাই। যদিও আমার স্টুডেন্টগুলো অত্যন্ত মেধাবী, ট্যালেন্টেড, মেরিটোরিয়াস, অনেকে ক্যাডার অফিসার, তারা ক্যাডার চেঞ্জ করার জন্য আমার কাছে আসেন। আই এম সো লাকি পারসন তাদেরকে পড়াতে পেরে। তাদের কাছ থেকে আমার কিছু শিখি, আমিও তাদেরকে শিখাই। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।